এই মুহূর্তে বামেদের যা সম্ভাবনার জায়গা দেখা যাচ্ছে, তাতে কি শূন্যতা নিশ্চিতভাবেই কাটবে? মানে আশা করা যায় কি যে গোটা দশেক আসন এবার আসতে পারে? দেখুন, বামেদের লড়াইটা কেবলমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক আসন নিয়েই নয়। আপনারা দেখেছেন ডিসেম্বর মাস জুড়ে আমরা বাংলা বাঁচাও যাত্রা করেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লড়াইয়ের প্রধান অভিমুখ সমগ্রভাবে বাংলা জুড়ে যে একটা হতাশা কাজ করছে, তরুণ প্রজন্মের সামনে যে একটা শূন্য গহ্বর, সেখানে দাঁড়িয়ে বাংলাটাকে বাঁচাতে হবে। বাংলার কৃষি ধ্বংস হয়ে যাচ্ছে, শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা আমাদের এই ময়দান চত্বরে দাঁড়িয়ে কথা বলছি, বাংলার ক্রীড়া ধ্বংসের মুখে। সেখানে দাঁড়িয়ে বাংলাটাকে নতুন করে গড়া, এইটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে বামপন্থীদের স্বপ্ন। সেই লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনে নামছি এবং যেভাবে তৃণমূল বিজেপির একের পর এক নীতির দ্বারা সাধারণ মানুষ আক্রান্ত, আমরা বিশ্বাস করি মানুষ এবার আমাদের পাশে থাকবেন, আমাদের ভরসা রাখবেন। বাংলা বাঁচাও যাত্রার প্রসঙ্গ আপনি তুললেন বলেই আমি জিজ্ঞেস করতে চাইছি যে এই যে লম্বা সময়টা বাংলা বাঁচাও যাত্রার পরেও যে সারা বাংলা জুড়ে যে গভীরে ঢুকে পড়া, এটার প্রভাব কতটা পড়তে পারে, বা এখনও পর্যন্ত আপনাদের কাছে যে তথ্য এসছে তাতে বামপন্থীরা নতুন করে যাচ্ছেন, এর সম্ভাবনা কতটা দেখছেন? দেখুন, বাংলা বাঁচাও যাত্রার পরবর্তী সময়ে গোটা বাংলা জুড়ে আমরা ইন্টেনসিভ ক্যাম্পেনের উপর জোর দিয়েছি। একদম মানুষের কাছে পৌঁছে যাওয়া, প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যাওয়া, প্রত্যেক বুথ ধরে সংগঠন করা, সেইভাবে আমরা করছি। এবং গোটা বাংলার মানুষ খারাপ আছে, কিন্তু প্রত্যেকটা বুথের মানুষের সমস্যা একরকম নয়। তাদেরকে নির্দিষ্ট সেই ফোকাল দাবিতে সংগঠিত করা, আঞ্চলিক দাবি, স্থানীয় দাবি, তার ভিত্তিতে জনমত গড়ে তোলা, সেটাকে আন্দোলনে রূপান্তরিত করা, সেই আন্দোলনের দাবি ছিনিয়ে আনা, এই সমস্ত পদ্ধতির মধ্যে তারপর থেকেও কিন্তু আমরা আছি। এর অজস্র উদাহরণ আপনারা দেখেছেন, মিডিয়াতেও এসছে সেই সব কথা। মিডিয়া কার্যত বাধ্য হয়েছে সেই সব কথা আনতে। তো স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস রাখি মানুষের যে দাবিগুলো নিয়ে আমরা লড়ছি, সেই দাবিগুলো আমরা ছিনিয়ে আনতে পারছি, সেই দাবির পক্ষে, সেই লড়াইয়ের পক্ষে মানুষ থাকবে। দীপ্তজিৎ, প্রতিকূল রহমান একটা বিস্ফোরক ইস্যু গত 15-20 দিন ধরে হয়ে রয়েছে। এখনও কি বিশ্বাস করতে পারেন? আপনি নিজেও এসএফআই করা ছেলে। প্রথম কথাটা আমি আপনাকে একটু সংশোধন করব যে প্রতিকূল রহমান কোনো বিস্ফোরক ইস্যু নয়। এখানের মানুষের হাহাকার, একের পর এক স্কুল বন্ধ হয়ে যাওয়া, তরুণ প্রজন্মের ছেলেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যাওয়া, সেখানে বাংলা ভাষা বলার অপরাধে কোনো উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণে মৃত হয়ে ফিরে আসা, এগুলো হচ্ছে এখানে বিস্ফোরক ইস্যু। প্রতিকূল রহমান কোনো বিস্ফোরক ইস্যু না। বামপন্থী রাজনীতি কখনো ব্যক্তি নির্ভর ছিল না, কোনো দিন ব্যক্তি নির্ভর হবে না। এবার স্বাভাবিকভাবে তার সাথে দীর্ঘ সময় আমরা একসাথে থেকেছি। এইভাবে একটা মানুষের বিচ্যুত হয়ে যাওয়া, তার সমস্ত অতীত, সেই ইতিহাস, যে শিক্ষাগুলো সে পেয়ে এসছে, সেগুলো মুহূর্তের মধ্যে ভুলে যাওয়া, একটা মানুষের রংবদল যে কোনো মানুষকেই বিচলিত করে। কিন্তু আমরা বলছি প্রতিকূল রহমান আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, রাজ্যের মানুষের জনজীবনেও কোনো ফ্যাক্টর নয়। প্রতিকূল রহমানের কথা যখন উঠলো, মানে আপনারা ট্রায়ও ছিলেন, প্রতিকূল প্রেসিডেন্ট এসএফআইয়ের, সৃজন ভট্টাচার্য সেক্রেটারি, আর আপনি হচ্ছে ছাত্র সংগ্রামের সম্পাদক। সেই যখন শুনলেন প্রথম, হয়তো আগে থেকেও খবর আসছিল, মানে কতটা অবাক হলেন আর কি, যেহেতু একদমই আপনারা একসঙ্গে, আপনাদের ছাত্র রাজনীতি এসএফআইয়ে একসঙ্গে উঠে আসা। অবাক হয়েছিলাম, বিচলিত হয়েছিলাম। তার সাথে অনেক লড়াই, আন্দোলন, সংগ্রামের মুহূর্ত রয়েছে। সেই মুহূর্তগুলো এক মুহূর্তে মিথ্যা হয়ে যাবে, বা সে সম্পূর্ণ সবটা আত্মবিস্মৃত হয়ে একটা বিচ্যুতির পথে চলে যাবে, এটা প্রথমে বিশ্বাস হয়নি। ধীরে 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 সেই পরিস্থিতি, এবং তারপর থেকে মিডিয়া তার একের পর এক মন্তব্য, সেখানে তো আমাদের কাছে আর কোনো পথ খোলা থাকলো না, এবং আমরা বুঝতে পারলাম সে কোন পথে যেতে চাইছে। যতদিন প্রতিকূল রহমান কমরেড শব্দটার ওজন বহন করতে পেরেছিলেন, ততদিন আমাদের বন্ধু ছিলেন, আমাদের আবেগের জায়গা ছিলেন। যবে থেকে তিনি সেই কমরেড শব্দটার ওজন বহন করার ক্ষমতা হারিয়েছেন, বিচ্যুত হয়েছেন, তখন থেকে তিনি আমাদের কাছে আর কোনো ফ্যাক্টর নেই। সিপিএম দলে কি প্রশ্ন করা যায় না? প্রতিকূলের যে মূল অভিযোগ, প্রশ্ন কি সত্যি করা যায় না? আপনারাও তো তরুণ প্রজন্ম, প্রতিকূলের সমসাময়িক একই সঙ্গে রাজনীতি করেছেন। এই পরিস্থিতি কি সত্যি দলে আছে কোন অবস্থায়? দেখুন, পার্টির অভ্যন্তরীণ কথাবার্তা মিডিয়া এভাবে প্রকাশ্যে বলা, এটা আমি নিজে নৈতিকভাবে পছন্দ করি না। কিন্তু আমি এটাও বিশ্বাস করি
আমাদের ভারতের মাটিতে দাঁড়িয়ে সবচেয়ে বেশি গণতন্ত্রের প্র্যাকটিস যদি কোনো দলে থাকে সেটা সিপিআইএম। এখানে নীতি আদর্শই শেষ কথা, কোনো ব্যক্তি শেষ কথা নয়। এবং স্বাভাবিকভাবেই সেই নীতি, সেই আদর্শ, সেই মতাদর্শ, তার বিশ্লেষণ, তার থেকে আমাদের ইন্টারপ্রিটেশন টানা, সেক্ষেত্রে কিছু বলছেবিক মতপার্থক্য হতে পারে, কিন্তু বামপন্থী রাজনীতি বলেই সেখানে সমস্ত রকম গণতন্ত্র প্র্যাকটিসের জায়গা রয়েছে। এটা আমরা একদম বলিষ্ঠতার সাথেই বলতে পারি। একটা প্রশ্ন পিঠোপিঠি আসছে যে তরুণ প্রজন্ম প্রতিকূলের চলে যাওয়ার কারণে বামেদের তরুণ প্রজন্মের ওপর যে আস্থা, যে বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছিল, সেটা হঠাৎ করে যেন চির ধরেছে। এটা অনেকেই এই আশঙ্কা করছেন, সত্যি কি তাই? বামেদের তরুণ প্রজন্ম বলতে আপনি পার্টিকুলার কাকে কাকে আপনারা চিহ্নিত করতে চাইছেন আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু কথাটা বলছেন বামেদের তরুণ প্রজন্ম। বাম শব্দটা খুব গুরুত্বপূর্ণ। বাম রাজনীতি এমন একটা রাজনীতি যারা মনে করে ছাত্র অবস্থা থেকেই সেই ছাত্রগুলো যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হবে, তেমনই তাদের থেকেই রাজনীতিবিদ উঠে আসুক। তাই ছাত্র রাজনীতির প্র্যাকটিস বামেরা আগাগোড়া করে এসছে এবং তার মাধ্যমেই কিন্তু একের পর এক যাদেরকে আপনারা তরুণ প্রজন্ম হিসেবে চিহ্নিত করতে চান তারা এসছে। যতদিন এই মেশিনারি থাকবে ততদিন ছাত্র রাজনীতির গুরুত্ব থাকবে, নতুন নতুন মুখ উঠে আসবে। কিন্তু বাম রাজনীতি নীতি নির্ভর, মুখ নির্ভর কখনো হয়নি, আগামী দিনেও হবে না। এই নির্বাচনে, আসন্ন বিধানসভা নির্বাচনে বামেরা সত্যিই ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, তার নানান কর্মসূচি আমরা দেখতেও পাচ্ছি। তরুণ প্রজন্মকে একটা এগিয়ে দেওয়ার যে প্রসেস, যেটা বামেরা দীর্ঘদিন ধরে করে আসছে, এই তরুণ প্রজন্মের কারা কারা ভালো রেজাল্ট করতে পারে বলে আপনার মনে হয়? মানে আপনি খুব স্বাভাবিকভাবে আপনি মুখের কথা বলবেন না, আমি জানি, কিন্তু তবুও একটা স্বপ্নের জায়গা থাকে তো, একটা বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা থাকে তো, সেটাতে কোন কোন জায়গায় মনে হয় যে বেটার রেজাল্ট করতে পারে বা কারা কারা? বামেরা ভালো রেজাল্ট করবে, আমি এটুকু বলতে পারি। কোন মুখ কে করবে সেটা ওরকমভাবে আমাদের রাজনীতি নির্ধারিত হয় না। বামেরা ভালো রেজাল্ট করবে। স্বাভাবিকভাবেই সব জায়গায় আমাদের সংগঠন, সেখানের রাজনীতি, বাস্তবিক পরিস্থিতি এক নয়। যেখানে যেখানে আমরা মাটি কামড়ে সংগঠন করতে পেরেছি, এবারের ভোট নতুন কিছু মানুষ দেখবে সেখানে। দুটো শেষ প্রশ্ন আপনাকে। একটা হচ্ছে যে কংগ্রেস হাত ছাড়াই বামেদের কি চাপ তৈরি হলো, নাকি বামেদের ওপর ভরসার জায়গা আরও বেশি তৈরি হলো, যে সিপিআইএম পারে একাই লড়াই করতে, আবার নতুন করে প্রাসঙ্গিক হতে, ক্ষমতায় ফিরে আসতে, আসন জিততে? সিপিআইএম তো একটা পৃথক দল, তাদের নিজস্ব কনস্টিটিউশন রয়েছে, তারা সেই নিরিখে চলে। আমাদের এটা আহ্বান ছিল, এটা সর্বভারতীয় স্তরেই আহ্বান, যে বিজেপির মধ্যে একটা ফ্যাসিস্ট সাম্প্রদায়িক দল, তার বিরুদ্ধে সর্ববৃহৎ ঐক্যের জায়গা আমাদের করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের সেটাই ভাবনা। তৃণমূল, বিজেপি, তাদের বিরুদ্ধে সর্ববৃহৎ মানুষের ঐক্য করতে হবে। তা স্বাভাবিকভাবেই আমরা হাত বাড়িয়েছিলাম, যে হাত সেই হাতে থাকবে, সেই হাত ধরে এগোনো হবে। মানুষের হাতটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মানুষের হাত ধরতে চাই, সেই বাড়িয়ে দাও তোমার হাত, বামেদের হাত, মানুষের হাত এক হবে, আবারও বাংলা নতুন কিছু দেখবে। শেষ প্রশ্ন দীপ্তি, এসআইআরে এখনও পর্যন্ত যা সিচুয়েশান, তাতে 60 লাখ বিবেচনাধীন রয়েছে। এই পরিস্থিতিতে আপনারা কি মনে করেন, ভোট কি আগে এই বিবেচনাধীন নামগুলোকে আগে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা, তারপরে ভোট হওয়া উচিত? নির্বাচন গণতন্ত্রের উৎসব। বিজেপি নির্বাচন কমিশনকে সেট করে নানান রকম কারচুপি করছে, গণতন্ত্রের উৎসব থাকছে না। তৃণমূল গণতন্ত্রের উৎসবকে কার্যত একটা রক্তের উৎসবে পরিণত করেছে। কিন্তু আমরা চাই নির্বাচন গণতন্ত্রের উৎসবই থাকুক। রাজ্যে 60 লক্ষ মানুষ, বেশিরভাগ যোগ্য ভোটার, কেবলমাত্র একটা প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দেবে বলে তারা ভোট দিতে পারবে না, সেই ভোটটা কি প্রহসন ছাড়া অন্য কিছু? যারা ভোটার তাদের গণতন্ত্র প্রয়োগের অধিকার থাকবে এবং তবেই সঠিকভাবে নির্বাচন হতে পারে। আমরা ভোটটা ভোটের মতো চাই, কোনো পার্শিয়াল ওপিনিয়ন উঠে আসুক এটা আমরা চাই না। তো স্বাভাবিকভাবেই আমরা এটা চাই, বিবেচনাধীন ভোটার, তাদের বিষয় নিষ্পত্তি হোক, তারপরেই ভোটটা হোক। ধন্যবাদ, নমস্কার।